খুবই ইন্টারেস্টিং একটা কোরিলেশন আমি নিজে আবিষ্কার করলাম কিছুদিন আগে। মনে হলো এটা শেয়ার করা যায়। আমি যদি দাবি করি যে আমাদের চাচাতো ভাই হচ্ছেন বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধান, আপনি হয়তো মনে করবেন যে এটা হয়তো একটা ক্লিকবেইট কাইন্ড অফ হেডলাইন, কিন্তু আসলে না। জাস্ট আমাকে 10টা মিনিট সময় দেন, আমি এটা বুঝায় বলতেছি যে ঘটনাটা কীভাবে এমন হইতে পারে। অ্যান্ড আমি হয়তো একটু 2 পা এগিয়ে গিয়ে আরও কিছু মানুষের ব্যাপারে, আরও কিছু চরিত্রের ব্যাপারে একই দাবি করব। বাট সবার আগে আমরা শুরু করি ইহুদিরা আমাদের চাচাতো ভাই কিনা সে প্রসঙ্গে। বাঙালিদের চাচাতো ভাই ইহুদিরা কিভাবে হইতে পারে, আমি ওই প্রসঙ্গটা সরাসরি অ্যাড্রেস করার আগে চাই একটা মেটাফোর দিয়ে শুরু করতে। ধরা যাক আমি বরিশালে থাকি। বরিশালে আমি, আমার এক ছোট ভাই, এটা নিয়ে আমাদের ফ্যামিলি, এবং আমার কিছু চেলা চামুন্ডা আছে যারা আমার ক্লোজ কাজিনস। দেখা গেল যে আমার খালাতো ভাইরা আমার বাসার পাশে থাকে, ফুফাতো ভাইরা আমার বাসার পাশে থাকে। তো এরা সবাই মিলে যখন আমরা এখানে আছি, তখন একদিন আমরা খেয়াল করলাম যে বরিশাল আর আগের মতো নাই। চাকরি পাওয়া যায় না, কাজ পাওয়া যায় না, গরম বাড়তেছে, মাঝে মাঝে ঝড় ঝাপটা এসে পড়ে সমুদ্র পাশে, প্যারা আর কি, অনেক অনেক প্যারা। আমি ঠিক করলাম যাবো গা, বরিশাল থেকে যাবো গা, ঢাকায় যাবো, এখানে আর থাকবো না। আমার ভাই রাজি হলো যাইতে, আমার কিছু চেলা চামুন্ডা যারা আমার ক্লোজ কাজিনস রাজি হইলো যে ঠিক আছে ভাই চলেন আমরা জায়গায়, এখানে আর এই জায়গায় আর থাকা যাচ্ছে না, খাবার দাবার নাই, চাকরি বাকরি নাই, সারাদিন বসে বসে মাছি মারবো, কয়দিন পরে দেখা যাবে যে অবস্থা আরও খারাপ হবে, রেদার আমরা ঢাকায় যাই, কাজ কারবার করি। আমি আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদারদেরকে নিয়ে সুন্দর মতন হাঁটা দিলাম, ঢাকায় যাচ্ছি। গাড়ি টাড়ি নাই, অনেক সময় পার করে, অনেক পথ ঘাট পার করে যখন আমরা ঢাকায় পৌঁছাচ্ছি, ততদিন আমরা মহাকাব্য লিখে ফেলছি ডেফিনেটলি, তাই না? মানে গাড়ি নাই এমন একটা যুগে আমরা থাকি। সো আমাদের আসলে অনেক কিছু করে আসতে হচ্ছে। হয়তো গরুর তাড়া খাইছি, বাঘ হয়তো আমাদের কাউকে কাউকে ধরে খেয়ে ফেলছে, আমরা হয়তো আসার সময় মাঝখানে খাবারের অভাবে পড়ছি, আমরা অনেক বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার যাকে বলে আর কি, ফুল স্কেল অ্যাডভেঞ্চার শেষ করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম কোথায়? ঢাকায়। আমরা ঢাকার মধ্যে প্রথম বাড়িগুলা বানালাম, থাকা শুরু করলাম, আর আমার চেলা চামুন্ডা মিলে সব মিলে আমরা থাকা শুরু করলাম। বয়স হইলো, মইরা গেলাম, আমাদের বাচ্চা কাচ্চারা থাকা শুরু করলো ওইখানে, ওরা এক্সপ্যান্ড করলো, ওদেরও বয়স হইলো, ওদের বাচ্চা কাচ্চারা আর একটু এক্সপ্যান্ড করলো। তো ঢাকা মোটামুটি একটা শহরে পরিণত হলো যখন আমার নাতির 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 নাতিরা ওইখানে থাকতেছে। তো হঠাৎ করে একদিন সকালে আমার নাতির 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 নাতিদের কাছে কেউ একজন আসলে, সে বললো যে এই ভাই শুনছো নাকি নতুন ঘটনা ঘটতেছে? তো জিজ্ঞাসা করলো কেমনে, কী হইতেছে, ঘটনা কি? ওই লোক বললো যে নারায়ণগঞ্জ বলে একটা জায়গা আছে না, ওইখানে কিন্তু কিছু লোকজন এসে জুটছে, বাসা বাড়ি বানায় থাকতেছে, জানতা নাকি? তো আমার নাতির 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 নাতিরা অবাক হয়ে বলল এটা তো শুনি নাই, কিন্তু আমাদের তাতে কি, মানুষজন তো আছেই পৃথিবীতে, কত আসছে থাকতেছে। তখন ওই লোক বললো যারা শুনো নাই, ওরা বরিশাল থেকে আসছে। তো এবার তো আমার নাতির নাতিরা একটু চিন্তায় পড়ে গেলো, জানে বরিশাল থেকে তো আমরাও আসছি, আমাদের অ্যানসেস্টর ওখানে থাকতো, হতে পারে পরিচিত কেউ। গেল কথা বলতে গিয়ে জানা গেল যে দেখা যায় ওইখানে নারায়ণগঞ্জে একটা গ্রাম বানানো হয়েছে আর কি, ছোট একটা গ্রাম, কিছু মানুষজন থাকে। তো ওদের কাছে গিয়ে আমার নাতির 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 নাতিরা জিজ্ঞাসা করলো যে আরে ভাই তোমরা কবে থেকে আসলা? তো নারায়ণগঞ্জের লোকজন বললো যে আমরা তো আসছি, আসলে আমাদের দাদারা আসছিল, আমাদের বাবারাও এখানেই জন্মাইছে, আমরাও এখানে জন্মাইছি, কিন্তু আমার দাদারা আসছিল নারায়ণগঞ্জে, ওনারাই শুরু করছিল এখানে থাকা। ওরা তো অবাক হয়ে গেল, আরে সেই তো আমাদের দাদার 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 দাদারা তো আসছিল বরিশাল থেকেই, তোমরাও কি একই জায়গা থেকে নাকি, কাশীপুর থেকে আসছো? তোরা বলে হ্যাঁ আমরা তো কাশীপুর থেকে আসছি, আমার দাদারা তো কাশীপুরের। অবাক হয়ে যাবো না আমরা? তাহলে আমাদের ফাইন, তার মানে তোমার দাদার বাবা কে ছিল? ও বললো যে এই যে ছিল আব্দুল। দাদার দাদা কে ছিল?
বললো এই ছিল গফুর। দাদা কে ছিল মনে করতে পারো? হ্যাঁ ছিল তো, কি নাম বললো একটা। আমার নাতি তো অবাক হয়ে গেল, আরে উনি তো আমার দাদার ভাই, রাইট? মানে যখন আমি চলে আসছি বরিশাল থেকে, আমার বাবার তো ভাই ব্রাদার অনেকেই ছিল, হয়তো কিছু কাজিন আসছে আমার সাথে, কিন্তু আমার চাচারা তো থেকে গেছে ওইখানে। আমার চাচাদের ছেলেরা বাচ্চা কাচ্চা ফুটাইছে, বরিশালে থাকছে। তাদের ছেলেরাও বাচ্চা কাচ্চা ফুটাইছে, বরিশালে থাকছে। তাদের ছেলেরাও বাচ্চা কাচ্চা ফুটাইছে, বরিশালে থাকছে। তাদের ছেলেরাও বাচ্চা কাচ্চা ফুটাইছে, বরিশালে থাকছে। ইভেনচুয়ালি এদের ছেলেরা ঠিক করছে নারায়ণগঞ্জে যেয়ে থাকবে। তো ওরা বের হয়ে গেছে, বের হয়ে শেষ পর্যন্ত নারায়ণগঞ্জে যেয়ে থাকতেছে। এখন আমি ওদের কি বলবো? আমি তো নাই এই হাইপোথেটিক্যাল গল্পের মধ্যে, বাট আমার নাতিরা ওদেরকে কি বলবে? বলবে যে ব্রাদার, তোমরা তো আমার মানে গ্রাম থেকে আসা চাচাতো ভাই, তাই না? মানে গ্রাম থেকে আসা চাচাতো ভাই না ওরা, যে ওরা বরিশাল থেকে বের হয়েছে, ইভেনচুয়ালি নারায়ণগঞ্জে এসে থাকা শুরু করছে। ছোট ভাই না আমাদের, ছোট ভাই তো হইতে পারে যে ওনাদের বয়স আমাদের থেকে বেশি। যিনি কথা বলতেছেন উনি হয়তো 40 বছর বয়স, আর অথচ আমার নাতির বয়স হচ্ছে 26 বছর। কিন্তু স্টিল সম্পর্কে তো ভাইস্তা, তাই না? মানে এখন তো আমি আর ওই হিসাব করতে পারতেছি না যে ওরা কবে থেকে আসছে, মানে কে আমার থেকে বড় ছোট, কিন্তু আত্মীয়তার সম্পর্কে তো ওরা আমার ভাইস্তা, গ্রামের চাচাতো ভাই। এক্স্যাক্টলি এই জিনিসটা আমাদের সাথে আসলে হয়েছে, যে আমরা যে ইন্ডিয়াতে থাকি, আমরা যে ভারতবর্ষের লোক, বাংলাদেশের লোক, বাঙালি অথবা সাউথ এশিয়ার মানুষজন, আমরা আসছি আসলে সবাই একই জায়গা থেকে। এখন একই জায়গা থেকে যে আসছি আমরা না, শুধু ইরানের লোকজন, ইসরায়েলের লোকজন, আমেরিকার লোকজন, অস্ট্রেলিয়ার লোকজন, সবাই আমরা একই জায়গা থেকে আসছি। এখন এই কথাটা যখন আমরা বলি, তখন যারা ধর্ম বিশ্বাস করে তারা মনে করেন যে আমি মনে হয় আদম আলাইসাল্লাম আর হাওয়া আলাইসাল্লামের কথা বলতেছি। ইটস নট অ্যাবাউট দ্যাট। আবার যারা সেকুলার বা যারা মুক্তমনা, তারা হয়তো মনে করতে পারেন যে আমি বোঝাতে চাচ্ছি যে আমরা তো আসলে একই স্পিসিস। সেটাও না। আপনারা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, 9 লাখ বছর আগে পৃথিবীতে একটা ঘটনা ঘটছিল, যখন মানবজাতি অলমোস্ট নিশ্চিহ্ন হয়ে গেছিল। মানবজাতি তখন অনেকগুলা বড় বড় বিপর্যয় হয়েছে পৃথিবীতে, প্রায় পৃথিবীর সমস্ত মানবজাতি মারা গেছে, হোমোসেপিয়েন্সরা মানে মারা গেছে আর কি। এখন একটা খুবই ছোট্ট ফ্যাকশন লাকিলি অথবা বুদ্ধির জোরে বেঁচে গেছিল, 1280 জন মানুষের একটা দল। এখন এটা এতটা সিম্পলিফাইড না যে 1280 জনই ছিল 9 লাখ বছর আগে, সেটা আমরা কীভাবে জানবো? 81 জন হইতে পারে, 79 জন হতে পারে, বাট ইটস নট অ্যাবাউট নাম্বারটা যে 1280 জন হইতে হবে তা না। বাট জিনিসটাকে আপনাকে এটাও সহজে বোঝানোর জন্য বর্তমান সময়ের একটা উদাহরণ দিয়ে বলি। ধরা যাক আমার এই বিল্ডিংয়ে 2টা তলা একটা বিল্ডিং। এই ফ্লোরে আমি থাকি, আর আমার নিচের তলায় থাকা একটা চাইনিজ ফ্যামিলি ধরেন। এখন ফর সাম রিজন আমরা খুবই প্রোটেক্টেড একটা জায়গাতে হয়তো আছি, কোনো একটা বিপর্যয় হলো পৃথিবীতে, এবং পৃথিবীর সকল প্রাণীকুল অনেকটাই ধ্বংস হয়ে গেল, এবং মানব জাতির সবাই মারা গেল, কেউ নাই আর, শুধু আমাদের বিল্ডিংটা সামহাও বেঁচে গেছে, আর আমি একজন বাংলাদেশি ছেলে এবং কিছু চাইনিজ মানুষ বেঁচে গেছে। এই কয়টা এখন সারা পৃথিবীতে এখন মানব জাতি কারা? শুধু কয়েকজন চাইনিজ এবং একজন বাংলাদেশি, আর কেউ নেই কিন্তু। এখন এটা এমনও হইতে পারে যে আসলে আমি বলতে চাচ্ছি এই কমিউনিটিটাই বেঁচে গেছে, এবং কমিউনিটিটার মধ্যে আছে 500 জন বাঙালি এবং 350 জন চাইনিজ মানুষ। কিন্তু আমরা ধরে নিতে পারি, যদি আমরা ডমিনেন্ট ইয়েগুলোকে ধরে নিই, তাহলে হয়তো এখানে আসলে আমরা 3টা মানুষ বেঁচে গেছি, একজন চাইনিজ, একজন সেমাই চাইনিজ কোরিয়ান এবং একজন বাংলাদেশি। এই 3টা জিনই বেঁচে গেছে, এই 3 ধরনের জেনেটিক্সই রক্ষা পেল তাহলে। কারণ আমাদের এলাকার বাইরে তো নিশ্চয়ই অনেক ধরনের মানুষ ছিল, আফ্রিকার লোকজন ছিল, আমাদের চারপাশে ককেশীয়রা ছিল যারা সাদা চামড়ার, আমাদের চারপাশে হয়তো মঙ্গলরা ছিল, অনেকেই ছিল হয়তো বর্তমান পৃথিবীতে, কিন্তু তারা তো সবাই মারা গেছে। এখন মানব জাতি বলতে আমরা বুঝতাম অনেকগুলা মিক্সড রেস, কিন্তু এই বিপর্যয়ের পরে হয়ে গেল কি, শুধু আমি একজন বাংলাদেশি এবং আমার নিচতলার সেই চাইনিজ ভাইরা, আর কেউ নেই। তাহলে এখন আমরাই মানব জাতি, এবং মানব জাতির জিন সংকুচিত হয়ে গেল।
আমাদের ভিতরে হয়তো খুবই ছোট ছোট ফ্র্যাকশন অন্য কিছু আছে, কিন্তু ডমিনেন্ট জিন আমরাই আমরা এখান থেকে যদি বেঁচে যাই আরও কয়েক লক্ষ বছর পরে হয়তো আবারও কোটি কোটি মানুষ হবে, কিন্তু তাদের মধ্যে কাদের জিন থাকবে? শুধুমাত্র এই আমার বাঙালি জিন এবং ওই চাইনিজ জিনই থাকবে, আর কিছু থাকবে না। ইন দ্যাট সেন্স 9 লাখ বছর আগে 1280 জন মানুষ বাদ দিয়ে বাকি সবাই মারা গেছিল। ওই সময় থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে সবার পূর্বপুরুষ হচ্ছে ওই 1280 জন মানুষ। এবং ওই সময়ের পর থেকে যত ধরনের মানুষ গজাইছে, যত ধরনের ক্রসিং হয়েছে, সেগুলো আসলে ওইটুকু ডমিনেন্ট জিনগুলোর ভিতর থেকে হয়েছে। এর বাইরেও কিন্তু মানুষ ছিল, তারা কিন্তু নেই। তারা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট কিনা জানি না, হইতে পারে এরা জাস্ট লাকি ছিল, বাট তারা নাই, কিছু করার নাই তো না থাকলে। এখন এই মানুষগুলোর অংশ হিসাবে কিন্তু আমরা সবাই আসছি। ইন দ্যাট সেন্স আমি বলতেছি আমরা সবাই একই জায়গা থেকে আসছি। এবং ওই সময়টাতে আফ্রিকাতে ছিল আমাদের পূর্বপুরুষরা বা ওই মানুষগুলো। আফ্রিকা থেকে বের হওয়া শুরু করার পেছনে অনেক কারণ আছে, খাবার নাই বা সামথিং জিওগ্রাফিক্যাল চেঞ্জ অথবা পরিস্থিতির চেঞ্জ, মানুষ ওখানে টিকে থাকতে পারতেছিল না। কিন্তু আফ্রিকা থেকে অনেক সময় মানুষ বের হয়ে এসে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তার আগে আমাদের জানতে হবে পৃথিবীতে সবার আগে আফ্রিকা থেকে সবার আগে যারা বেরিয়ে আসছিল তাদের মধ্যে অন্যতম অথবা সবার আগে যারা বের হয়ে আসছিল তারা হচ্ছে আমরা বেরিয়ে আসছিলাম 70,000 বছর আগে। 70,000 বছর আগে আমরা বেরিয়ে এসে নিঃসন্দেহে আমাদের পূর্বপুরুষরা অনেক কষ্ট করছে, অনেক হাঁটাহাঁটি করছে, অনেকে মারা গেছে, হয়তো কিছু ফ্যাকশন গায়েব হয়ে গেছে চিরতরে। এবং আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন এমন না যে শুধু হোমো সেপিয়েন্সই ছিল তখন পৃথিবীতে। তো পৃথিবীতে আমরা যখন দেখছি যে অন্যান্য হোমো গণের যেসব জাতি তাদের মধ্যে কিন্তু আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, এবং তাদের মধ্যে আমরা ছেড়ে যাই যে নিয়ান্ডারসালদেরকে আমরা মনে হয় মেরে শেষ করে দিছি অর সামথিং হয়েছে আর কি। এবং তাদের সাথে আমরা বিয়ে করছি, বিয়ের কনসেপ্টটা তো জাস্ট বলতে হচ্ছে আর কি। তাদের সাথে আমরা সেক্স করছি, আমাদের বাচ্চা কাচ্চাও হয়েছে। আমাদের মধ্যে 2% জিন আছে, নিয়ান্ডারসালদের জিন। এখন এই জিনিসটা আমরা সবাই জানি, হয়তো অনেকেই জানি। আমার পয়েন্ট হচ্ছে যে যখন 70,000 বছর আগে প্রথম ব্যাচটা বের হয়েছে, সেটা কিন্তু আমরা সাউথ এশিয়ানরা, মানে বাঙালিরা, ইন্ডিয়াতে যারা থাকে, এই অঞ্চলে যারা থাকে, আমরা যখন পূর্বপুরুষ যখন বেরিয়ে আসছে তখন নিঃসন্দেহে তারা অনেক জায়গারই আশপাশ দিয়ে গেছে। কারণ আফ্রিকা থেকে এটা কিন্তু অনেক দূর, সবচেয়ে দূরবর্তী ট্রাভেল তারা করছে। অর্থাৎ তারা মরুভূমি টাইপের জায়গাপত্র দেখছে, হয়তো তারা সরাসরি মিডল ইস্টে যায় নাই, কিন্তু ওইসব ভাইব পাওয়া জায়গাতে কিন্তু তারা গেছে। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে তারা থামে নাই সেখানে। তারা থামছে কোথায়? তারা থামছে পৃথিবীর সবচেয়ে উর্বর জায়গাগুলোর মধ্যে একটা, হিমালয়ের পাদদেশে, এই বঙ্গভূমিতে, এই ভারতবর্ষে। এবং ওরা চুজ করছে যে এখানটাই ভালো, এখানে পরিবেশ ভালো, এখানকার আবহাওয়া খারাপ লাগতেছে না, এখানে গ্যাঞ্জাম করা লাগতেছে না, কৃষিকাজ করব, ফার্মিং করব, বানাবো গ্রাম। অ্যান্ড তারা গ্রাম বানাইছে 70,000 বছর আগে। এরও অনেক পরে 50,000 বছর আগে অথবা 35,000 বছর আগে এরকম আরও কিছু লোকজন, আমরা যেরকম মেবি আমরা নর্দার্ন রুট দিয়ে আসছি, ওরা সাউদার্ন রুট দিয়ে বের হয়েছে আফ্রিকা থেকে। অ্যান্ড তারা যা বের হয়েছে, আমাদেরও 30,000 বছর পরে যারা বেরিয়ে আসছে, তাদের কেউ কেউ গিয়ে থাকা শুরু করছে ওই আরব অঞ্চলে। তাদেরই সন্তানরা আরব, এবং ওই দিকে যারা যারা গেছিল তাদেরই সন্তানরা ইহুদি, জুইশ পিপল। এখন আমার যেটা এখানে মেইন টেক পুরো ঘটনা থেকে, সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার মনে এই ভুল ধারণা ছিল যে আমরা মনে করি কি যে ইহুদিরা অনেক প্রাচীন জাতি, আরবরা অনেক প্রাচীন জাতি। কোরআন টোরান পড়িয়ে তো আমাদের মাথা নষ্ট করে দেওয়া হয়েছে। তো ওইখানে আমাদেরকে বারবার দেখানো হয়েছে যে সব থেকে প্রাচীন জাতি হচ্ছে সব থেকে প্রাচীন নবী আদম আলাইসাল্লাম। আদম আলাইসাল্লাম কেউ ছিলেন কিনা আমরা জানি না, কিন্তু থাকলেও তিনি যে আসলে আরবদের গর্ব হিসাবেই আনতেছেন। কারণ কি, আপনি খেয়াল করে দেখেন, ইব্রাহিম আলাইসাল্লামের লিনিয়েজ থেকে নবী আসবে বলা হয়েছে। তার মানে কি, ওই আরবদের ব্লাড লাইন থেকে সব নবী আসবে। ইসহাকের ছেলে নবী হবে, অথবা ইসরায়েলের ছেলে, মানে ইসরায়েলি হচ্ছে ইসহাকের ছেলে নবী হবে, অথবা ইসমাইলের ছেলে নবী হবে, ইত্যাদি। ইসমাইল নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু আমার পয়েন্ট ওইটা না। পয়েন্ট হচ্ছে যে আরবদের ধারণা ছিল যে তাদের পূর্বপুরুষরাই পৃথিবী সৃষ্টি করেছে এবং তারাই ওখান থেকে আসছে। পৃথিবী সৃষ্টি থেকে এখন পর্যন্ত তারাই চোজেন পপুলেশন, যেটা ইহুদিদেরও ধারণা। ইহুদিদের ধারণা কি, যে তারা গড
চোজ দেম, যে তোমরাই, অনেক মানুষ আছে বাট নো, গড ওদেরকে চুজ করছে যে তোমরাই থাকবা, তোমরাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃথিবীর। তো এখানে ইসরায়েলিরা যেটা বলতে চাচ্ছে সেটা কিন্তু সেম ব্লাড লাইন, যে ওই একই জায়গা থেকে। ইসরায়েল মানে কি? বনি ইসরায়েল মানে হচ্ছে ইসরায়েলের সন্তানরা। ইসরায়েলের সন্তানরা কারা? ইসরায়েলেরই সন্তানরা, রাইট? তো ইসরায়েল কে? ওরা তো ওই ভূখণ্ডের মধ্যে থাকা কেউ একজন, রাইট? ওই ভূখণ্ডে থাকা মানুষরা কারা? যারা আফ্রিকা থেকে হেঁটে হেঁটে আসছে ওই জায়গাতে, হয়তো এরও 10,000 20,000 বছর আগে। কিন্তু বাইবেল থেকে শুরু করে ইহুদিদের বই তাওরাত থেকে শুরু করে কুরআন পর্যন্ত সবাই মনে করে কি যে 6,000 বছর আগে পৃথিবী ছিল না, কারণ তারা 6,000 বছর পর্যন্ত যাইতে পারে ওদের সভ্যতার হিসাব করতে গেলে, হুইচ ইজ ফাইন। আমি এটা রেসপেক্ট করি যে তোমাদের 6,000 বছরের ইতিহাস আছে অ্যান্ড এভরিথিং। আসল ইতিহাসের থেকেও বেশি লম্বা সময়ের তাদের নিজেদেরই ইতিহাস, কিন্তু খুব বেশি লম্বা সময়ের না। এদিকে আমাদের ইতিহাস হচ্ছে 70,000 বছর আগের ইতিহাস। মানে আমাদের দাদার 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 করে করে যে 60,000 পূর্বপুরুষ ঊর্ধ্বতন যাওয়ার পরে যেই মানুষগুলোকে আমরা পাবো যারা সাউথ এশিয়াতে আসছেন, তারা 70,000 বছর আগে আসছেন। আমাদের ইতিহাসের তুলনায় ইহুদিদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, আরবদের ইতিহাস নগণ্য। মানুষ মনে করে যে সুলাইমান আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম অনেক আগে জন্মাইছিলেন। আমাদের পূর্বপুরুষরা জন্মানোরও 40,000 বছর পরে, 70,000 60,000 বছর পরে এইসব মানে দাউদ আলাইহিসসালাম বা ডেভিড, সলোমন, অথবা এই যে ওই বনি ইসরায়েলের যে গোত্র বা ওই আরবদের কুরাইশদের যে গোত্র, ওই যে বংশধারা, ওই বংশধারার যে বিগ বিগ নেম যারা মনে করা হয় প্রাচীনকালে ছিল, ওইটা আমাদের জন্য আধুনিক কাল। আমরা আসার পরে 50-60,000 বছর পার হয়ে গেছে। এরপরে তোমাদের একটা সলোমন, ডেভিড আছে। তো কি হয়েছে? মানে কালকের কথা, এটা গতকালকের কথা, তাই না? মানে বাঙালিদের কাছে আরবরা, বাঙালিদের কাছে ইহুদিরা গতকালকের বাচ্চা পোলাপান, এর মাত্র কালকে বের হয়ে আসছে। এখন এখানে আমাদের মধ্যে এই প্রশ্ন জাগতে পারে যে আমরা এত প্রাচীন হওয়ার পরও, আমরা এত প্রাচীন, আমরা পৃথিবীর প্রথম ভ্রমণকারী, পরিব্রাজক, আমাদের সামনে কেন এদের নাম এত বড় করে ফুটানো হয়েছে? যে ইহুদিদের অনেক বিশাল গভীর ইতিহাস আছে, মুসলমানদের অনেক বিশাল গভীর ইতিহাস আছে। হ্যাঁ, মেনে নিচ্ছি কয়েক হাজার বছর তো আর ফাইজলামি না, গভীর তো আছে ইতিহাস। বাট আমাদের ইতিহাস তো যদি একটা বালতি হয়, ইহুদিদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস বা মুসলমানদের বিবলিক্যাল যে ধারণা, যে পিছনে যেতে যেতে ডেভিড পর্যন্ত, দাউদ পর্যন্ত, আদম পর্যন্ত, ওরা যেটা মনে করে, ওরা যেই জিনিসগুলো মনে করে যেগুলো আমাদের পূর্বপুরুষদেরই নবী আর কি, মানে পূর্বপুরুষ আর কি, ওটা যদি একটা বালতি হয়, ওই টাইম লাইনটা ধরেন একটা বালতি, বাংলাদেশ একটা কুয়া, বাঙালিরা একটা কুয়া, ভারতবর্ষের লোকজন হচ্ছে কুয়া, আমাদের টাইম লাইন হচ্ছে কুয়ার মতন গভীর, ইহুদিদের টাইম লাইন হচ্ছে বালতির মতন গভীর। যদি আমি মানে ওই তুলনাটাই দিতে চাই, মুসলমানদের ধারণা যে পৃথিবী সৃষ্টি হয়েছে যে সময় থেকে, ওইটা বালতির সমান গভীর। আমরা তারও আগ থেকে ছিলাম, বাঙালিরা ছিলাম, মানে আমাদের পূর্বপুরুষরা ছিল। এবং এখানে আমি একটা জিনিস বলি যে এইখানে আমি ওই প্রথম যে বরিশালে যে উদাহরণটা দিলাম, ওইটার সাথে যদি তুলনা করেন, তাহলে আমি কি বলবো না যে নারায়ণগঞ্জে যারা আসছে তারা গ্রামের চাচাতো ভাইরা আসছে আমার, একটু দূর সম্পর্কের। সো ইসরায়েল, নেতানিয়াহু, ইরানের পোলাপান, পুরা মুসলিম বিশ্ব, পুরা মুসলিমদের যে আরবরা কিসের রয়্যাল প্রিন্স, কিসের ক্রাউন ভাই? 2 দিন পরে আসছো তোমরা, 2 দিনের বাচ্চা পোলাপান তোমরা। ওরে নাকি বাঙালিরা অনেকে মনে করে কি যে আরবরা মনে হয় ব্লু ব্লাড, মুহাম্মদের রক্ত বইতেছে খামেনির শরীরে, এটা নাকি তাদের ধারণা যে নবীর রক্ত, নবীর বংশ তো কালকের পোলাপান রে ভাই, ও তো আমার চাচাতো ভাই, ও আসছে, ও তো আমরা বিগ ব্রাদার, আমরা ওদের দাদা, নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, যে ওরা আমাদের দাদা। ওদের আমাদের দিকে তাকায় ভাবার কথা যে আরে ওনারা তো মানে পুরাতন ইতিহাস, পুরাতন সভ্যতা, পুরাতন লোকজন, উনাদের আমাদের দিকে তাকায় ভাবার কথা যে আমরা দাদা, আমরা এনশিয়েন্ট। কিন্তু তা না করে আমরা কি করলাম, ধর্ম গুলায় আমাদেরকে ফিল করাইলো যে আরবরা হচ্ছে অভিজাত। আরবরা কেমনে অভিজাত? এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি একটা জিনিস খেয়াল করছি যে আমরা মিস ইন্টারপ্রিট করে চলে যাই যে আমাদের যেই চয়েস অফ
ল্যান্ড যেমন হচ্ছে যে আমরা কি করছি, আমরা কিন্তু নদীর চারপাশে প্রত্যেকটা সভ্যতা গড়ে উঠছে। যেমন প্রায় ইকুয়ালি পুরাতন সভ্যতা এই ভারতবর্ষের সভ্যতা সিন্ধু নদের পাশে এবং মেসোপটেমিয়ার পাশে হচ্ছে আপনার ওই মেসোপটেমিয়ার সভ্যতা। তো ওই দিকে দেখেন দাজলা ফোরাত নদীর ধারে যখন সভ্যতা গড়ে ওঠে, দাজলা ফোরাত থেকে বেশি দূরে স্প্রেড করতে পারে না, কারণ চারপাশে প্রচণ্ড রকমের বৈরী অবস্থান। কিন্তু যখন আপনি এই ভারতবর্ষে এসে সভ্যতা গড়ে তুলছেন, তখন এটা স্প্রেড করছে কেমন খেয়াল করে দেখেন। অসংখ্য নদী, আপনার এমন না যে মানে সিন্ধুর পাশেই থাকতে হবে আপনাকে। নদীমাতৃক বাংলাদেশ তো আমরা বলি, কিন্তু আসলে তো জালের মতন ছড়িয়ে ছিটিয়ে নদী তো আছে পুরা ভারতবর্ষ জুড়েই। আপনি যে কোনো সময় যে কোনো জায়গাতে ছড়িয়ে পড়তে পারতেছেন, চাষ করতে পারতেছেন। আমরা কিন্তু আসলে সেন্ট্রালাইজড পাথরের শহর বানাই নাই, যে কারণে আপনি ব্যাবিলনীয় সভ্যতা দেখতে পান বা প্রাচীন শহর দেখতে পান কিছু ওই সব জায়গা থেকে, প্রচণ্ড শক্ত পাথর এটসেট্রা। উপায় ছিল না আমাদের, কিন্তু এই চয়েস আমাদের নিতে হয় নাই। আমরা এমন একটা জায়গা বেছে নিচ্ছি যেখানে একটা ছনের একটা কুঁড়ে ঘর বানাইলে ওখানে আমি থাকতে পারবো 20 বছর, কোনো সমস্যা না। আমার হাড্ডি শক্ত করে পাথর দিয়ে বাসা বানাইতে হবে না। এটার ক্ষতিটা কি হয়েছে যে মানুষ, আমরা তো যে মহাস্থানগড় হচ্ছে একটা অনেক প্রাচীন, মনে হয় যিশুর জন্মেরও 400 বছর আগের একটা সভ্যতা। মহাস্থানগড় আমাদের কাছে আছে, মানে কি আমরা এত প্রাচীন আমলে আমরা এখানে এই জিনিস বানাইছি। আপনি দেখতে পারেন যে 1300 বছর আগে হয়তো যিশুর জন্মের ওই এলাকাতে কিছু জিনিসপাতি বানাইছে, কারণ আসলে বানাইছে ওই এলাকাতে 1300 বছর আগে, আমরা বানাই না। ইটস নট লাইক দ্যাট। আমরা এর আগের 50,000 বছর ধরে আমরা এখানে থাকছি উইদাউট মেকিং ওই যে স্টোন দিয়ে বানানো বাসা বাড়ি, লোহা দিয়ে বানানো অথবা পাথর দিয়ে বানানো বাসা বাড়ি আমাদের বানাইতে হয় নাই। আমরা এমন একটা খাচ্চর জায়গা বেছে নিই নাই থাকার জন্য যেখানে আমাদেরকে পাথর দিয়ে বাড়ি বানাইতে হবে। আর পাথর দিয়ে যদি বাড়ি না বানান, আপনি 60,000 বছর পর পাবেন কেমন ওই জিনিস? আমি তো ছন দিয়ে বাসা বানাইছি, আমি মইরা গেছি, আমার বাসা প্রকৃতির সাথে মিশে গেছে। তার মানে এই না যে আমার সভ্যতা ছিল না, তার মানে এই না যে হচ্ছে মানে ওইখানে সভ্যতা হয়েছে আর এখানে সভ্যতা ছিল না। আমরা খুবই ওয়েল কোঅর্ডিনেশন নিয়ে এই পুরো জিনিসটা মানে ম্যানেজ করতে পারছি। এ কারণে এত প্রাচীন আমরা। হিন্দু ধর্মকে জন্য সনাতন ধর্ম বলা হয়, কারণ এখানকার কালচার, এখানকার কৃষ্টি, এখানকার ধর্ম এভাবে গড়ে উঠছে। আমাদের ওয়ার্ল্ড ভিউ কমপ্লিটলি আলাদা। এই জন্য আমরা এই জন্য তালোয়ার বের করেও ধর্ম প্রচার করতে যাই না। আমরা কখনো এই জন্য এরকম করে ইতিহাস এভাবে লেখার চেষ্টা করি না যে আমরা তো আসলে আমাদের নবী ইসমাইল, ইসহাক, ইসরায়েল, আমাদের ইব্রাহিম হচ্ছে পিতা, আমাদেরকে এইভাবে নিজেদেরকে বড় করতে হয় না যে 6000 বছর ধরে আমাদের ইতিহাস। আমরা এইসব ফালতু জিনিস নিয়ে চিন্তা করি নাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ঐতিহাসিক মূল্য অনুযায়ী এই গল্পগুলো প্রচলিত হয়েছে ওদের। তাই আমাদের অনেকেরই ভুল ধারণা যে ইহুদিরা মনে হয় আমাদের থেকে প্রাচীন জাতি। না, বাঙালিরা হচ্ছে এথনিসিটির বিচারে পৃথিবীর 3য় বৃহত্তম জাতি, এবং বাঙালিরা হচ্ছে একমাত্র জাতি যারা সবচেয়ে ইউনিক। অর্থাৎ পৃথিবীর সমস্ত পুরুষরা এসে আমাদের মেয়েদের সাথে সেক্স করছে, বা মানে আমাদের দাদিদের সাথে, দাদিদের সাথে সেক্স করছে অনেক পুরুষ এসে, যারা এই এলাকার লোক না। অনেকে আসছে ধর্ম প্রচার করতে, এখানকার কাউকে বিয়ে করছে। অনেকে আসছে বাণিজ্য করতে, এখানকার কাউকে রেপ করে চলে গেছে। অনেকে আসছে যুদ্ধ করতে, এখানকার কাউকে রেপ করে চলে গেছে বা প্রেম করছে কারোর সাথে, যার সাথে সেক্স হয়েছে, যাদেরই সন্তান হচ্ছে আমরা। আমাদের বাঙালি অরিজিন হচ্ছে অত্যন্ত মিক্সড একটা নেশন। অ্যান্ড এটাকে যারা একদম খুব সলিড ব্লাড বলা লোকজন, তারা এটাকে নিয়ে আবার হাসাহাসি করার চেষ্টা করে যে দেখছো ওরা তো মিক্সড আপ নেশন। কিন্তু আমার মনে হয় যেটা আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। অর্থাৎ আপনারা যদি সার্ভাইভালের কথা চিন্তা করেন, আপনি একটা জায়গাতে করোনা ভাইরাস ছেড়ে দিলে হয়তো ওই এলাকার জায়গা সবাই মারা যেতে পারে। অথবা ধরেন যে একটা জায়গাতে আপনি ধরেন আফ্রিকানদের একটা কলোনির মধ্যে একটা স্পেসিফিক রোগ ছেড়ে দিলেন, বা যেটা আপনাদের অ্যাবরিজিনাল আমেরিকানদের সাথে যেটা হয়েছিল, যে আমেরিকার ওই এলাকাতে যেসব মানুষরা থাকতো, তারা চিকেন পক্সের মতন রোগ তাদের কাছে চলে আসছে কম্বলের সাথে, তারা সবাই মারা গেছে। এই ধরনের জিনিস যদি আপনি বাঙালির কাছে দেন, কারণ ওরা মারা গেছে, কারণ ওই ভাইরাস ওরা জীবনে দেখে নাই, ওটাকে ফাইট করার মতন ইমিউন সিস্টেম ওদের নাই। কিন্তু বাংলাদেশে যদি এসে আপনি বাঙালিদেরকে যদি এরকম কিছুটা দেন, বাঙালিরা সবাই মারা যাবে না। তার কারণ আমাদের মিক্সড রেস, সম্ভাবনা থাকে যে আমাদেরকে খুব ভালো মতো প্রোটেক্ট করবে। করোনার সময় বাংলাদেশে এজন্য কোটি কোটি লোক মারা যায় না বলে আমার বিশ্বাস। আই হোপ যেগুলো নিয়ে আরও ভালো রিসার্চ হবে। বাট আমার এখানে পয়েন্ট হচ্ছে যে যখন আপনি ঢাকার রাস্তায় হাঁটেন আর যখন আপনি বেইজিংয়ের রাস্তায় হাঁটেন, আপনি কি খেয়াল করে দেখবেন না যে চীনে যখন আপনি হাঁটতেছেন কতজনের পিগমেন্টেশনে কতটুকু ডিফারেন্স দেখতে পাবেন। মানে একটা রাস্তা দিয়ে আপনি হাঁটলেন 50 মিনিট, আপনার চারপাশে ধরেন 10,000 লোক চলে গেছে। এই 10,000 লোকের মধ্যে আপনি কি অনেক সাদা এবং অনেক কালো লোক দেখতে পান?
চীনের মধ্যে, চীনের রাস্তায় আপনি মানে যেখানে শুধু চাইনিজরা থাকে, আপনি কি এরকম দেখতে পান যে অনেক লম্বা কিছু মানুষ চাইনিজ এবং অনেক খাটো কিছু চাইনিজ? বাংলাদেশে ঢাকা রাস্তা হাঁটলে দেখবেন কি যে ম্যাসিভ ডিফারেন্স। আপনি সবচেয়ে দুইটা ফিনোটাইপ নিয়ে আমি কথা বলতেছি, যে হাইট আর গায়ের রং। বাংলাদেশের ঢাকাতে হাঁটতে গেলে বাঙালিদের মতো দেখবেন কি যে কেউ 6 ফিট 4, কেউ 5 ফিট 2, কেউ 6 ফিট 6, কেউ 4 ফিট 8, কেউ 5 ফিট 6, কেউ 5 ফিট 10। আচ্ছা, মাঝখানে তো একটা রেঞ্জ আছে, বাট এর উপরে নিচেও কিন্তু অনেক ডিফারেন্স। আপনি দেখবেন যে কারো কারো গায়ের রং হচ্ছে অনেকটাই ফর্সা, কারো কারো গায়ের রং শ্যামলা, কারো কারো গায়ের রং কালো। এক রাস্তাতে হাঁটতেছেন এত রকম মানুষ কেন? এরকম যেখানে যেখানে হয়েছে সেখানে তারা জাতি হয়ে টিকে থাকতে পারে নাই। তাদের ভাষাতে প্রভাব পড়ছে, তাদের জাতিসত্তার মধ্যে প্রভাব পড়ছে। বাঙালিরা একমাত্র জাতি যারা টিকে থাকতে পারছে। এর একটা চমৎকার ভিডিও আছে, একজন ইউরোপিয়ান ভদ্রলোক মনে হয় বানাইছিলেন, যেখানে তিনি জেনেটিক্স খুব ভালো বোঝেন। তিনি বলেন এই ক্রোমোজোম আছে, ওই জিন আছে, সেই জিনের মধ্যে সেই মানে জিনিস আছে, এগুলো সব ওনারা আলাদা করে দেখান যে পার্সিয়ানদের জিন কিরকম, মঙ্গলদের জিন কিরকম, ককেশিয়ানদের জিন কিরকম, আফ্রিকানদের জিন কেমন, বাঙালিদের জিন কেমন, সেটা তার একটা ভিডিও আছে যেখানে তিনি এই কথাটা বলছেন যে বাঙালিরা 3rd লার্জেস্ট এথনিক গ্রুপ, কিন্তু তারা সবচেয়ে বেশি ইউনিক। আমি ওখান থেকে এই আলোচনাগুলো করলাম আর কি, এই শেষের অংশটুকু। বাট আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কেন নেতনিয়াহু থেকে শুরু করে পুরো মিডল ইস্ট, আরবরা, ইহুদিরা সবাই আমাদের গ্রামের চাচাতো ভাই। অ্যান্ড আপনাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের চাচাতো ভাই, তিনি আমাদের ছোট ভাই। তারা সবাই আমাদের ছোট ভাই। অ্যান্ড তাদের পুরো ইতিহাসকে আমি সম্মান করি, কারণ সেটা তো কম না, কিন্তু আমাদের ইতিহাসের থেকে ওইটা বড় না। মানে আমাদের যে লম্বা ইতিহাস সেই তুলনায় মুসলমানদের, আরবদের, ইহুদিদের ইতিহাস অনেক ছোট। অ্যান্ড এটা একটা পার্শিয়াল কারণ। আমি সবসময় বলছি যে আমার গায়ে কেন লাগে ইসলামিক কালচারাল আগ্রাসন হলে, কারণ আমরা অনেক আগে থেকে এখানে আসি। আমাদের ইতিহাস, আমাদের কালচার, আমাদের ওয়ে অফ লাইফ অনেক প্রাচীন। তুমি 2 দিন আগে আসছো, তুমি এসে এমন ভাব করতেছো যেন তোমারটা বেস্ট হলে আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু সেখানে তো ডাউটটা তো অন্য জায়গাতে। তাদের কথাবার্তা শুনে মনে হয় তাদের আগে ছিলই না সভ্যতা, বা তাদের আগে ছিলই না কোনো জাতি যারা একটা এথনিক গ্রুপ। তাদের থেকে আমরা প্রাচীন। এবং আপনি একজন বাঙালি হলে এটা মনে রাখবেন, আপনি এই আলোচনাগুলো করে দেখেন, আপনার পাশের বন্ধুকে বলেন যে জানিস আমরা কত প্রাচীন, জানিস আমরা কি মাল। সেটা তো আমাদের বলতে হবে। এটা তো একজন ইহুদি তো এসে বলবে না যে বাঙালি ভাই তোমরা তো অনেক মাল, তোমরা তো অনেক সিনিয়র ভাই, তোমরা তো বড় ভাইয়ের মতো আমাদের। এটা তো ইহুদি বলবে না। একজন আরব, একজন সৌদি আরবের বাদশাহ অথবা তার ছেলে তো এসে আমাদেরকে বলবে না যে তোমরা তো জোস বাঙালিরা। তারা আমাদেরকে ছোট করতে পারে, বলবে যে দেখছো ওরা কিন্তু ছোট জাত। আমরা কি ছোট জাত? আসলে অনেক বাঙালিকেও দেখবেন এই কথা বলে যে তারা নাকি বাঙালি হচ্ছে একটা ছোট জাত, কিন্তু বাঙালি সবচেয়ে ইউনিকলি মিক্সড রেস, যারা একটা এথনিক গ্রুপ। এটা একটা স্ট্রেংথ, যেটাকে আমরা রিসোর্সের অভাবে, এই যে ধর্মের আফিম খাওয়ায়, বাঙালি একটা রেসপেক্টেড জাতি ছিল, খুবই রেসপেক্টেড জাতি। কিন্তু আমরা যখন ধর্মের আফিম খাওয়াই, আমরা যখন নিজেদেরকে ছোট জাত মনে করি, নিজেদেরকে নিজেরাই ফকিন্নি ভাবি, আত্রাফ ভাবি, তখন তো আর আপনি আত্রাফের মতন ছাড়া অন্য কোনো রকম আচরণ করতে পারবেন না, যেটা প্র্যাকটিক্যালি মানুষ এখন করে। এখন বাঙালি আসলেই ছোট লোকের মতন আচরণ করে, কারণ তারা নিজেরা মনে করে যে তারা ছোট লোকের জাত। যদি বাঙালি জানতো তারা কিসের জাত, তাহলে আমার মনে হয় যে আমাদের আচার আচরণ ডিফারেন্ট হইতো, গলাটা উঁচু হইতো, মেরুদণ্ড সোজা থাকতো। এই জন্য আমাদের জানতে হবে। আপনার বন্ধুকে বলবেন, যদি আপনার জন্য নতুন কিছু আমি এই ভিডিওতে বলে থাকি, আপনার বন্ধুর সাথে আলোচনা করেন, তাকে ভিডিওটা দরকার দেখান, না দেখালে নাই। আমি চাই আপনারা প্লিজ গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করেন যে আফ্রিকা থেকে প্রথম কারা বেরিয়ে এসেছিল, বাঙালি কতটা পুরাতন, অথবা সাউথ এশিয়ানরা কতটা পুরাতন, এবং ইহুদিরা কতটুকু পুরাতন, আরবরা কতটুকু পুরাতন। জানেন, নিজের ব্যাপারে গর্ব করার দরকার আছে। আমরা একটা অসাধারণ জাতি, সেটা আমাদের নিজেদেরকে অ্যাকনোলেজ করতে হবে আগে। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।